আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা জানবো জারণ বিজারণ সম্পর্কে। জারণ বিজারণ কি? ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে। তো আমরা আজকের এই একটা ভিডিও দিয়ে জারণ বিজারণের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো শুরু করি। ওকে, দেখো দুইটা জিনিস মনে রাখবা। জারণ বিজারণ শেখার ক্ষেত্রে দুইটা লাইন মনে রাখবা। কি কি? যে জারণ মানে ছাড়ন, যার ফলে হয় ধনাত্মক আধানের বারণ। বিজারণ মানে গ্রহণ, যার ফলে হয় ঋণাত্মক আধানের বারণ। এই দুইটা লাইন মাথায় সেট করে রাখো। কি বলছি? জারণ মানে ছাড়ন, যার ফলে হয় কি ধনাত্মক আধানের বারণ। বিজারণ মানে গ্রহণ, যার ফলে হয় ঋণাত্মক আধানের বারণ। এখন আমরা দেখব যে কিভাবে আসলে জারণ মানে ছাড়ন হয়, যার ফলে ধনাত্মক আধান বাড়ে। কিভাবে হয় দেখো, আমি একটা মৌল নিই সোডিয়াম। এই যে দেখো সোডিয়াম যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে হয় কি সোডিয়াম প্লাস আয়ন। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে? সোডিয়াম প্লাস আয়ন হয়েছে। তাহলে এটাকে আমরা প্রথম লাইনের সাথে একটু মিলাই দেখো। জারণ, জারণ মানে ছাড়ন। জারণ মানে ছাড়ন, কি ছাড়বে? কি ছাড়বে বলো? ইলেকট্রন ছাড়বে। ইলেকট্রন এর ছাড়ন। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, যার ফলে হয় ধনাত্মক আধানের বারণ। দেখো এখানে সোডিয়াম এর ধনাত্মক আধান বৃদ্ধি পেয়েছে। এরপরে খেয়াল করো যে তাহলে আমরা এটা বলতে পারি এখানে হয়েছে কি জারণ, জারণ। এরপরে দেখো যে বিজারণ। বিজারণ মানে কি গ্রহণ, যার ফলে হয় ঋণাত্মক আধানের বারণ। তো ঋণাত্মক আধান বাড়ে কিভাবে আমরা একটু দেখি। ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হয় ক্লোরিন মাইনাস। ইলেকট্রন হলো ঋণাত্মক আয়ন, যেহেতু ইলেকট্রন ঋণাত্মক আয়ন, ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন কি হয়ে যাবে? মাইনাস। তখন দেখো যে এটা কি হবে? বিজারণ হবে। বিজারণ, বিজারণ। তো আমরা কয়েকটা জারণ বিজারণ সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। কারণটা কি দেখো, এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। সোডিয়াম না হয় একটা ইলেকট্রন ত্যাগ করলো, সবগুলা মৌল কি একটা করে ইলেকট্রন ত্যাগ করবে? ধরো এই যে ম্যাগনেসিয়াম আছে, এই ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে তুমি বুঝবা কীভাবে? এই জন্য লাগবে জারণ সংখ্যা। আমরা এখন জারণ সংখ্যা সম্পর্কে জানবো। তো জারণ সংখ্যা কি দেখো, এই কয়েকটা জারণ সংখ্যা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো ফার্স্টে কি আছে? কোনো মুক্ত মৌলের একক অবস্থায় জারণ সংখ্যা শূন্য। একক অবস্থা বলতে কি আছে? একা, সিঙ্গেল মানুষ একা আছে, তাহলে কি তার জারণ সংখ্যা শূন্য। দেখো যদি আমরা লিখি সোডিয়াম, সোডিয়াম একা আছে, বেচারা কেউ নাই, তাহলে কি হবে? জারণ মান কত হবে? শূন্য হবে। তারপরে দেখো আর কিছু আছে, হাইড্রোজেন গ্যাস, তারপরে অক্সিজেন গ্যাস, এরা কি আছে? আলাদা আলাদা একা আছে। এদের সাথে কিন্তু অন্য কোনো যৌগ, অন্য কোনো পরমাণু নাই, না থাকার কারণে এদের জারণ মান কত হবে? শূন্য হবে। এরপরে দেখো যে একক আধান যুক্ত মৌলের জারণ সংখ্যা তার আধান সংখ্যার সমান। অর্থাৎ সহজ ভাষায় যে কোনো আধানযুক্ত যৌগ দেখছো বা কোনো আধানযুক্ত মৌল দেখছো, তার জারণ সংখ্যা কত হবে? তার আধান যত আছে তার মাথায় প্লাস মাইনাস দিয়ে যত আছে ওইটাই হলো তার জারণ সংখ্যা। দেখো আমরা যদি লিখি ম্যাগনেসিয়াম 2+, তাহলে এর জারণ সংখ্যা হবে +2। যদি আমরা লিখি ক্লোরিন মাইনাস, তাহলে তার জারণ সংখ্যা হবে -1। এখন দেখো যে যদি 3 নম্বর ক্ষার ধাতু গ্রুপ কোনটা? এক নম্বর গ্রুপ যেটা, এটা হলো ক্ষার ধাতুর গ্রুপ। তো ক্ষার ধাতুর গ্রুপের ক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো, গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে, গ্রুপ 1-এর সবগুলো কিন্তু আবার ক্ষার না, হাইড্রোজেন আছে। হাইড্রোজেন কিন্তু অধাতু। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের জারণ মান কিন্তু +1 হয়। অর্থাৎ গ্রুপ 1-এর যত মৌল আছে, গ্রুপ 1-এর মৌলগুলোর জারণ মান হবে +1। তারপরে দেখো গ্রুপ 2-এর মৌলসমূহের জারণ মান কী হবে? গ্রুপ 2-এর মৌলসমূহ এটা লিখে দিচ্ছি না, এখানে লেখা আছে দেখো যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনশিয়ান, বেরিয়াম, এই যে মৌলগুলো আছে এগুলোর জারণ মান হলো +2 হয়। ফ্লোরিন, শুধুমাত্র ফ্লোরিন না, গ্রুপ 17 যত মৌল আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর জারণ মান কী হয়? -1। এই কয়েকটা জিনিস আমাদের একটু মুখস্থ রাখতে হবে। তোমার বুঝে বুঝেও পড়তে পারে, কিন্তু এখানে একটু শুরুতে মুখস্থ রাখবা, পরবর্তীতে এমনিতে বুঝে যাবা। দেখো যে গ্রুপ 17-এর মৌলসমূহের জারণ মান হলো -1। তারপর দেখো অক্সিজেন, সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -2। কিন্তু যদি হয় পারঅক্সাইডের জারণ মান হয় -1। এবং সুপার অক্সাইডে মৌলের জারণ মান হয় -1/2।
তো দেখো আমি একটা সুপার অক্সাইড নিয়ে দেখেন, ধরো আমি সুপার অক্সাইডের পটাশিয়াম KO2, এটা হলো একটা সুপার অক্সাইড। এই সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? দেখো যেইটার জারণ মান আমরা বের করব সেটাকে আমরা এক্স ধরবো। আমরা জানি পটাশিয়াম কি গ্রুপ 1 হলে তার জারণ মান কত হয়? +1। তাহলে পটাশিয়ামের জারণ মান হলো +1, অক্সিজেন এটা জানি না, তাহলে +1 প্লাস এই অক্সিজেনের জারণ মান আমরা জানি না, তাহলে অক্সিজেন আছে 2টা, তাহলে এটাকে আমরা এক্স ধরলাম। আর আমরা জানি একটা নিরপেক্ষ মৌলের মোট জারণ মান হয় 0, এটাকে একটা নিরপেক্ষ, অর্থাৎ এর মধ্যে কোনো আধান আছে। তো এটা হলো সালফেট SO4 2-, এটা কিন্তু আধানযুক্ত যৌগ, এটা আধানযুক্ত যৌগ। যদি আমি লিখি SO2, এটা কিন্তু একটা নিরপেক্ষ যৌগ। যদি এই যে -2 থাকে তাহলে এটা কি হবে? এইটা আধানযুক্ত যৌগ হবে। আর যদি এর উপরে কোনো আধান না থাকে তখন এটা কি হবে? নিরপেক্ষ যৌগ। তাহলে নিরপেক্ষ যৌগের মোট জারণ মান হয় 0, তাহলে আমরা লিখলাম 0 বা 2x = -1 বা x = -1/2। তো x কার? x হলো অক্সিজেনের, তাহলে অক্সিজেনের জারণ মান কত আসছে? -1/2। তাহলে আমরা বুঝতে পারছি। এরপরে হাইড্রোজেন সাধারণ অবস্থায় হাইড্রোজেনের জারণ মান হয় +1, কারণ হাইড্রোজেন গ্রুপ 1 অবস্থিত। কিন্তু বিশেষ কিছু আছে। বিশেষ কি আছে দেখো, যে ধাতব হাইড্রেট কি? সোডিয়াম এর সাথে যদি হাইড্রোজেন একটা যৌগ গঠন করে সেক্ষেত্রে কি হয়? হাইড্রোজেনের জারণ মান হয় -1। যে আমরা আগের ভাবে তো দেখি সোডিয়াম হলো +1 প্লাস x = 0, তাহলে x = -1। দেখো যে হাইড্রোজেনের জারণ মান এখানে কত হয়েছে? -1 হয়েছে। এরপর যে কোনো যৌগ বা আয়নের সব মৌলের জারণ সংখ্যার যোগফল 0, নিরপেক্ষ অথবা আয়নের আধানের সমান। এইটার মানে কি? এইটা ভালো মতো বুঝতে হবে। এইখান থেকে পরীক্ষায় গ নম্বরে মাঝে মাঝে কোশ্চেন আসে, মাঝে মাঝে MCQতে আসে। এই জন্য এটাকে আমাদের মাথায় সেট করে রাখতে হবে। এই জিনিসটা কি? দেখো আমি একটা বিশাল যৌগ দিই। বিশাল যৌগ বলতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাম কি এটার? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো আমি কি করব? ধরো বলছে ম্যাঙ্গানেটের জারণ মান নির্ণয় করতাম। তো আমরা একটা জিনিস জানি, পটাশিয়ামের জারণ মান কত? +1। যা বের করবে কারণ ম্যাঙ্গানেটের জারণ মান আমরা ধরবো x। অক্সিজেনের জারণ মান কত? -2। অক্সিজেনের জারণ মান -2, কিন্তু অক্সিজেন আছে কয়টা? 4টা। আর এটা কি একটা নিরপেক্ষ যৌগ? নিরপেক্ষ যৌগের মোট জারণ মান কত? 0 বা 1 + x - 8 = 0 বা x - 7 = 0 বা x = +7। তাহলে এখান থেকে আমরা ম্যাঙ্গানেটের জারণ মান নির্ণয় করে ফেলতে পারি। এরপরে আরও একটা উদাহরণ দেখি, ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় আসে। আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিডের জারণ মান নির্ণয় করব। দেখো এখানে যে কয়টা আছে এই কয়টা যদি মনে রাখো সবগুলা কিন্তু জারণ সংখ্যা বের করে ফেলতে পারতেছ। দেখো আমি সালফারটা জানি না, আমার জানার দরকারও নেই, আমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি। দেখো সালফারের জারণ মান জানি না, তার মানে সালফারের জারণ মান হলো x। হাইড্রোজেনের জারণ মান হলো +1, হাইড্রোজেন আছে 2টা, প্লাস সালফারের জারণ মান হলো, জারণ মান দেওয়া নেই এই জন্য x। অক্সিজেনের জারণ হলো -2, অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে সম্পূর্ণ অর্থাৎ নিরপেক্ষ যৌগের মোট জারণ মান হলো 0। এরপরে বা 2 + x - 8 = 0 বা x - 6 = 0 বা x = +6। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? সালফারের জারণ মান জেনে গেলাম। সালফারের জারণ মান কত? +6। তোমাদের আরও কয়েকটা এখানে দেওয়া আছে, এগুলা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, ওকে? এরপরে দেখো, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জারণ বিজারণের এই 5টা টাইপ আলাদা করছি। এই 5টা টাইপ তুমি যদি শিখে যাও তাহলে নবম দশম শ্রেণীর জারণ বিজারণে কোনো সমস্যা থাকবে না। তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সলভ করে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। 1 নম্বর দেখো, যে 1 নম্বর
এক নম্বরে বলছে কি সোডিয়াম সোডিয়াম প্লাস ক্লোরিন ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করছে। তো সোডিয়াম আমরা কি জানি, এখানে সমতা করে দেওয়া আছে, এখানে 2 হবে আর এখানে কি হবে 2। সোডিয়াম কি আছে, একা আছে, মুক্ত মৌলের জারণ মান কি হয় 0 হয়, ক্লোরিনের জারণ মান কত 0। সোডিয়াম আর এখানে ক্লোরিনের জারণ মান কত হয় -1, সোডিয়ামের জারণ হয় +1। তো ওই যে একটা লাইন, দুইটা লাইনের কথা বলছিলাম মনে আছে, যে জারণ মানে ছাড়ন যার ফলে হয় ধনাত্মক আধানের বারণ, বিজারণ মানে গ্রহণ যার ফলে হয় ঋণাত্মক আধানের বারণ। তো জারণ মানে ছাড়ন, তাহলে সোডিয়াম দেখো সোডিয়াম থেকে কি হয়েছে, সোডিয়াম প্লাস হয়েছে, ক্লোরিন 0 থেকে হয়েছে -1। তাহলে চারণ মানে কি ছাড়ন যার ফলে হয় ধনাত্মক আধানের বারণ। তাহলে ধনাত্মক আধান বাড়ছে কার, সোডিয়ামের, তাহলে সোডিয়াম হয়েছে জারণ, আর এটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ, কারণটা কি, এই জারণটা কি এই একটা বিক্রিয়ার অর্ধেক অংশ। তাহলে দেখো সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে রূপান্তর হয়েছে, কিন্তু সোডিয়াম আছে কয়টা, 2টা, তার মানে 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা সোডিয়াম প্লাস আয়নে রূপান্তর হয়েছে। এরপরে বিজারণ অর্ধ, বিজারণ বিজারণ অর্ধ, এই বিজারণ অর্ধতে কি ঘটনা ঘটে দেখো, যে ক্লোরিন আছে কয়টা, Cl2, 2টা ক্লোরিন, তাহলে 2টা ক্লোরিন সে 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে 2Cl-। তাহলে আমরা যদি সম্পূর্ণ বিক্রিয়াটা করি, সম্পূর্ণ বিক্রিয়া কি দেখো, ইলেকট্রন 2টা চলে যায়, কারণ এটা -2টা ইলেকট্রন প্লাস 2টা ইলেকট্রন, তাহলে 2Na প্লাস 2Cl বিক্রিয়া করে 2Na প্লাস প্লাস 2Cl মাইনাস। তো আমরা এটাকে যদি সাজিয়ে লিখি, প্রথম যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে হবে 2 সোডিয়াম প্লাস Cl2 বিক্রিয়া করে 2 সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এটা হলো টাইপ 1, এটাকে আমরা লিখতে পারি টাইপ 1। এখন আমরা টাইপ 2টা করব। টাইপ 2 দেখো, এটা হলো গিয়া সেই টাইপ 1, টাইপ 2, এটা হলো টাইপ 3, টাইপ 4, টাইপ 5। তো টাইপ 2টা কি বলছে দেখো, যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তো আমরা কি বলছিলাম, যে মুক্ত মৌলের জারণ মান অর্থাৎ জিঙ্কের জারণ মান হলো 0, সালফেটের জারণ মান কি আছে, এইটুকু সালফেট আয়নের জারণ মান হয় -2 আর হাইড্রোজেনের জারণ মান হয় +1। তো এখানে -2 আর এখানে +1 ইন্টু 2 করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে +2 -2 একটা নিরপেক্ষ যৌগ যার জারণ মান হবে 0। সালফেটের জারণ মান হয় -2, তাহলে জিঙ্কের জারণ হবে +2, কারণ কী হতে হবে 0 হতে হবে। হাইড্রোজেন মুক্ত মৌল, জারণ মান 0। এখন একটা জিনিস দেখো, জিঙ্ক 0 থেকে হয়েছে কত +2, আর হাইড্রোজেন +1 থেকে হয়েছে 0, +1 থেকে কি হয়েছে 0। আমি বলছিলাম যে যার আধান বাড়বে সেটা হবে জারণ, যার আধান কমবে সেটা হলো বিজারণ। দেখো জিঙ্ক থেকে হয়েছে জিঙ্ক 2+, তাহলে এটা হয়েছে জারণ, আর হাইড্রোজেনটা কি হয়েছে, হাইড্রোজেন হয়েছে বিজারণ। তাহলে আমি এটা লিখতে পারি জারণ অর্ধ কি হবে, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে রূপান্তর হয়েছে, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে জিঙ্ক 2+ আয়ন। আর বিজারণ অর্ধতে কি হয়, বিজারণ অর্ধতে দেখো হাইড্রোজেন 2টা হাইড্রোজেন আছে 2H+, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে রূপান্তর হয় 2 হাইড্রোজেন অণুতে রূপান্তর হয়। যখন সম্পূর্ণ বিক্রিয়া দেখো
এখানে সালফেটের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ সালফেট হলো দর্শক আয়ন, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় যেগুলার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না এদেরকে বলা হবে কি দর্শক আয়ন। মানে দেখো ক্রিকেট খেলায় দর্শক থাকে, ফুটবল খেলায় দর্শক থাকে, ঠিক একইভাবে এরা বিক্রিয়ার দর্শক। দেখো জিঙ্ক সম্পূর্ণ বিক্রিয়া করলে জিঙ্ক 2H প্লাস, এই দুইটা ইলেকট্রন কাটাকাটি চলে যাবে, হবে জিঙ্ক 2 প্লাস প্লাস 2 হাইড্রোজেন। এখন দেখো যারা দর্শক ছিল তাদেরকে একটু এখানে বসায় দিই, তাহলে কি হয় সম্পূর্ণ বিক্রিয়ায় জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, আর লিখে দিব দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ। এখন আমরা দেখব টাইপ 3, যে টাইপ 3তে কি বলছে। টাইপ 3তে বলছে যে PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড কার সাথে যুক্ত হয়েছে? ক্লোরিন। ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইড, অর্থাৎ এই PCl3 প্লাস ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে PCl5। তো এখন দেখো যে ক্লোরিনের জার্মান হলো -1, তাহলে এখানে ফসফরাসের জার্মান কত হবে? +3। -1 তিনটা ক্লোরিন হলে কি হয়? -3 হয়। আর তাহলে এখানে কি হবে? +3 হলে কি হয়? এটা একটা নিরপেক্ষ যৌগ হয়, এই জন্য আমরা এখানে +3 লিখলাম। ক্লোরিনের জার্মান কত হবে? 0। ক্লোরিনের জার্মান এখানে -1, ফসফরাসের জার্মান হলো +5। তো এখন ফসফরাসের জার্মান হলো +3, এই +3 থেকে কি হয়েছে? +5। আর দেখো ক্লোরিনের জার্মান আছে -1, এখানেও আছে -1, বাট এইখানে দুইটা ক্লোরিনের জার্মান কত হয়েছে? 0 থেকে -1। আমি কি বলছিলাম যে জারণ মানে ছাড়ন, যার ফলে ধনাত্মক আধানে বাড়ন। এখানে কি ফসফরাস +3 থেকে কি হয়েছে? +5, এই জন্য এখানে কি হয়েছে? জারণ হয়েছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে জারণ, এটা আমরা লিখতে পারি জারণ। আর এখানে কি হয়েছে? বিজারণ, কারণ ক্লোরিনের জার্মান 0 ছিল, 0 থেকে কি হয়েছে? মাইনাস হয়েছে, তার মানে কি কমে গেছে। তাহলে এখন দেখি আমরা জারণ অর্ধ, এই জারণ অর্ধতে কি হয়? ফসফরাস P+3, ক্লোরিন যে 3টা ক্লোরিন আয়ন মাইনাস আছে এখানে, আর এখানে দেখো 5টা ক্লোরিন। আচ্ছা আমি 5টা ক্লোরিনকে আমি যদি এইভাবে লিখতে পারি না যে 2টা ক্লোরিন আয়ন মাইনাস 3টা ক্লোরিন আয়ন মাইনাস, তাহলে এইখানে 3টা ক্লোরিন আয়ন মাইনাস, এখানে 3টা ক্লোরিন আয়ন মাইনাস আছে, যাদের আধান সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে 3টা ক্লোরিন আয়ন মাইনাস কি হিসাবে আছে? এরা দর্শক হিসাবে আছে। তো 2টা ইলেকট্রন ত্যাগ করছে ফসফরাস, ইলেকট্রন ত্যাগ করে P+5 এ রূপান্তর হয়েছে। আর বিজারণ অর্ধতে কি হয়? বিজারণ অর্ধতে ক্লোরিন কয়টা? 2টা ক্লোরিন 0 থেকে কি হয়েছে? -1 হয়েছে। তাহলে 2Cl দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে? 2Cl -1 রূপান্তর হয়েছে। আমি যদি সম্পূর্ণ বিক্রিয়াটা দেখি, সম্পূর্ণ বিক্রিয়া, তাহলে সম্পূর্ণ বিক্রিয়া কি হবে? P+3, দুইটা ইলেকট্রন কাটাকাটি চলে যায়, +2Cl যুক্ত হয়ে P, এটা তো হয়। তো এখন আমরা সেই আগের মতো একটু দর্শক আয়ন যোগ করে দিই, তাহলে কি হয়? PCl3 প্লাস Cl2 যুক্ত হয়ে PCl5 প্লাস একবারে PCl5। দেখো যে এখানে 3টা ক্লোরিন দর্শক আয়ন, 3টা ক্লোরিন আয়ন দর্শক আয়ন ছিল, সে 3টা ক্লোরিন আর এখানে 2টা ক্লোরিন আয়ন মাইনাস হয়ে কি হয়েছে? PCl5। তাহলে এখানে লিখে রাখি দর্শক আয়ন যোগ করে। এরপরে আমরা 4 নম্বর টাইপটা দেখব, টাইপ 4। টাইপ 4টা এটার মতোই কিছুটা। টাইপ 4 একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখি এটা।
কি আছে 2FeCl3 গিয়ে FeCl2 প্লাস Cl2। এখন দেখো এখানে ক্লোরিন আছে কয়টা, 6টা ক্লোরিন, আর এখানে আয়রন আছে 2টা। এখানে ক্লোরিন আছে 4 আর 2 6টা, তাহলে এটা সমতা করা আছে। ক্লোরিনের জার্মান কত -1, তাহলে আয়রনের জার্মান কত হবে প্লাস, এখানে হবে 3, আর এখানে -1, এখানে কত হবে +2। ক্লোরিনের জার্মান কত হয় 0 হয়। এখন দেখো যে আয়রন 3+ থেকে হয়েছে কি আয়রন 2+। তো আমি একটু দেখাই যে আয়রন 3+ থেকে হয়েছে কি আয়রন 2+। আর ক্লোরিন এখানে আছে কয়টা, 6টা ক্লোরিন। আমি একটু আলাদা করে যদি দেখাই যে 6টা ক্লোরিন আয়ন মাইনাস আছে, আর এখানে দেখো 4টা ক্লোরিন আয়ন মাইনাস আর 2টা ক্লোরিন আছে। তাহলে এইখান থেকে 6টাকে যদি আমি আলাদা আলাদা করে দেখাই একটু, তাহলে 4টা ক্লোরিন আয়ন মাইনাস, 2টা ক্লোরিন আয়ন মাইনাস। এখন দেখো এই 4টা ক্লোরিন আয়ন, এখানে 4টা ক্লোরিন আয়ন, অর্থাৎ বিক্রিয়কে 4টা, উৎপাদে 4টা, এই 4টা ক্লোরিন আয়ন মাইনাসে কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে কি করতে হবে, দেখো এরা কি হিসাবে থাকবে, 4টা ক্লোরিন আয়ন মাইনাস, এরা দর্শক আয়ন হিসাবে থাকবে। এখন আমরা জারণার্ধ বিজারণার্ধ করে দেখাই। ক্লোরিন আয়রন 3+ থেকে হয়েছে কি আয়রন 2+। ক্লোরিন আয়ন -1 থেকে কি হয়েছে 0। তাই ক্লোরিন মাইনাস থেকে 0 হয়েছে, তাই ক্লোরিনে কি হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, এই জন্য কী হবে ক্লোরিনের জারণ। তাহলে জারণ অর্ধতে কী হবে, ক্লোরিন আছে 2টা, দেখো এখানে 2টা ক্লোরিন মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে 2Cl এর রূপান্তর হয়েছে। এরপর বিজারণ অর্ধতে কি হয়, বিজারণ অর্ধতে আয়রন Fe3+ সে একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2+ আয়নে রূপান্তর হয়। আয়রন আছে কয়টা, এখানে 2টা আছে, তাহলে 2টা আয়রন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Fe2+ আয়নে রূপান্তর হয়েছে। তো এখন যদি আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করি তখন এটাকে এইভাবে পাবো 2Fe3+ প্লাস 2Cl মাইনাস, বিক্রিয়া করে 2Fe2+ প্লাস 2Cl পাওয়া যায়। দর্শক আয়ন যোগ করলে এই বিক্রিয়াটাই এইটাই। এখন আমরা লাস্ট টাইপ নাম্বার 5, এই 5 নম্বর টাইপটা দেখব। 5 নম্বর টাইপটা দেখো, টাইপ 5। 5 নম্বর টাইপে কি আছে, SnCl2 প্লাস FeCl3 বিক্রিয়া করে SnCl4 প্লাস 2FeCl2। দেখো এখানে কিন্তু সমতা করা আছে, অর্থাৎ বিক্রিয়কে যা যা আছে উৎপাদক কিন্তু সেম জিনিসই আছে। তো এটা আমরা এক সরাসরি জার্মান বিজারণে চলে যাই। ক্লোরিনের জার্মান হলো -1, তাহলে টিনের জার্মান হবে +2। ক্লোরিন জার্মান হলো -1, তাহলে আয়রনের জার্মান হবে +3। ক্লোরিন জার্মান -1, তাহলে এখানে কি হবে +4। এটা -1 হলে এটা হবে +2। কেন হবে এটা তো আমরা জানি যে ধরো ক্লোরিনের জার্মান হলো -1, তাহলে মাইনাস হলে ক্লোরিন হয় কয়টা, 2টা মাইনাস আয়ন হয়। আর নিরপেক্ষ যোগের মোট জার্মান কত হয় 0 হয়, তাহলে 0 করতে হলে কি করতে হবে, এখানে +2 হইতে হবে, এই জন্য এটা +2। তাহলে Sn+2 থেকে হয়েছে কত +4, আর আয়রন Fe3+ থেকে হয়েছে কি +2। এখানে Sn4+ থেকে কি হয়েছে, Sn2+ থেকে হয়েছে Sn4+, তার মানে জারণ সংখ্যা বাড়ছে, তাহলে এটা হবে জারণ। আর যেটা জারণ সংখ্যা কমছে এটা হবে বিজারণ। তো জারণ একটা বিক্রিয়ার অর্ধেক অংশ, জারণ অর্ধ বিক্রিয়া কি হবে, জারণ অর্ধতে Sn2+ সে 2টা ইলেকট্রন ত্যাগ করে Sn4+ আয়নে রূপান্তর হয়। আর বিজারণ
বিজারণ অর্ধতে কি ঘটনা ঘটে যে 2 আয়রন 2Fe3+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে 2Fe2+ আয়নে রূপান্তর হয়। তাহলে সম্পূর্ণ বিক্রিয়া কি হবে? সম্পূর্ণ বিক্রিয়া যে Sn2+ প্লাস 2Fe3+ বিক্রিয়া করে Sn4+ প্লাস 2Fe2+ আয়নে রূপান্তর হয়। তো এখন দেখো যে ক্লোরিন কি আছে, ক্লোরিনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন আসছে? আসে নাই। যেহেতু ক্লোরিনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন আসে নাই, ক্লোরিন কি দর্শক আয়ন। দর্শক আয়ন যদি তুমি যোগ করে দাও তাহলে এইখানে যেটা করছো এখানেই পাবা, যদি দর্শক আয়ন যোগ করে আশা করি জারণ বিজারণে তোমাদের আর কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে কমেন্ট বক্সে লিখে দাও যে এই সমস্যায় পড়ছো, এবং যদি কোনোটার জারণ বিজারণ না পারো সেটা কমেন্ট বক্সে লিখে দাও, আমি সবগুলোর জারণ বিজারণগুলো করে ছবি তুলে পাঠিয়ে দেবো। ওকে।